আচ্ছা, সমুদ্র আইনের আগের অংশটা আশা করি আপনারা বুঝেছেন। এইখানে একটু মানে আটকে আছি যে মিনারেলটা বুঝতে পেরেছেন কিনা। সারপ্লাস বুঝবেন যে যতটুকু একটা দেশের প্রয়োজন তার চেয়ে বেশি যদি সম্পদ আহরণ করে সমুদ্র থেকে সেটা সারপ্লাস। অথবা কোনো দেশের যেটা প্রয়োজন নাই, মনে করেন আমাদের দেশে কোনো একটা ধাতু আমাদের প্রয়োজন নাই, আমরা যদি সেটা আমাদের সমুদ্র এলাকা যেগুলো আছে সেখানে পাই, সেটাকে আমরা আমাদের জন্য সারপ্লাস হিসেবে গণ্য করা হবে। অথবা সমুদ্রে ধরেন এমন প্রাণী পাওয়া যায় বা এমন জিনিস, এমন প্রাণী পাওয়া যাচ্ছে যেটা আমাদের দেশের মানুষ আমরা মুসলিম প্রধান দেশ, আমরা ওটা খাই না, এটা আমাদের জন্য সারপ্লাস, হয়তো ওটা অন্য দেশের লোক খায়। এইগুলো বলছেন। মিনারেলটা হলো আমরা সমুদ্রের যে অংশটা শিখেছি, ওই যে মানে সমতল, যে আমরা সামনের দিকে শুধু যাচ্ছি যাচ্ছি, ইন্টারনাল ওয়াটার, এরপরে কন্টিগিউয়াস জোন, তারপরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কন্টিনেন্টাল সেলফ, এরপরে হাই সি বা উন্মুক্ত সমুদ্র, এইভাবে আমরা সামনের দিকে চলে গেছি। আর একটা ভাগ কিন্তু সমুদ্রের আছে, সেটা মানে সেটা হলো উপর থেকে নিচে। যেমন সমুদ্রের উপরে এয়ার স্পেস, ফাঁকা যে জায়গাটা, উপর দিয়ে বিমান চলবে, এটাও তো আমাদের এলাকা। ওই যে আমাদের যে এলাকাগুলো আছে ওর উপরে বিমানও আমাদের বিমান চলবে। তারপরে সমুদ্রের পানি একটা এলাকা, সমুদ্রের নিচে মাটি আছে, মাটি একটা এলাকা, মাটির ভিতরে গভীরে আরেকটা এলাকা, মানে উপর থেকে নিচেও কিন্তু একটা ভাগ আছে। আমরা শুধু পড়েছি সামনের দিকের ভাগ, কিন্তু উপর থেকে নিচের দিকের ভাগ পড়ি নাই। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত কোনো বছর এই আমি দেখি নাই যে এই প্রশ্নটা আসে। এটা এলএলএম করতে গেলে তখন আপনাদের আসবে। তো ওই উপর থেকে নিচের দিকের ভাগ। তো মিনারেলটা হলো এরিয়া থেকে যে যে সম্পদ আহরণ করা হয় তার তাকে মিনারেল বলে। তাহলে এরিয়াটা বুঝতে হবে, এরিয়া কি। এরিয়াটা হলো আপনি যখন সমুদ্রের নিচের দিকে যাবেন, পানি দিয়ে নিচের দিকে যেতে যেতে একসময় তো মাটি বাঁধবে নিচে, ওই মাটি বাঁধলে ওইটাকে বলে সাব সি বেড। ওটা মনে হয় কোথাও না কোথাও লেখা আছে, তারপর লেখি, সি বেড বলে, বিইডি। ওই যখন আপনি নিচে যে একদম মানে ইয়ে কি বলে, মাটিতে বেঁধে যাচ্ছেন, তখন সি বেড বলতেছে। আর সি বেডের নিচে যদি চলে যান, মানে মাটিতে বেঁধে গেছেন আপনি, ঠেকে ইয়ে করেন নি, মানে তার গভীরে চলে যান, মানে মাটির ভিতরে চলে যান, সেটাকে সেটাকে বলতে সাব সয়েল। SUBSOIL, সাবসয়েল। তো এই সিবেড এবং সাবসয়েল এই দুইটাকে মিলিয়ে একত্রে ওই এলাকাটাকে বলে এরিয়া। ওইখান থেকে যে সম্পদ আহরণ করা হয় তাকে মিনারেল বলে। সারপ্লাস তো বললাম। লক কান্ট্রি হলো যে যে দেশের কোনো সমুদ্র নাই, অর্থাৎ যদি আমরা এইখানেই একটা চিত্র আঁকি, মনে করেন এই যে একটা দেশ, এই একটা দেশ, এই একটা দেশ, তারপরে এই যে একটা দেশ, ফুলের মতো হয়ে যাচ্ছে, আসলে ফুল না কিন্তু। মনে করেন এই যে এইখানে এই যে সমুদ্র, এই যে ধরে নিই এটা সমুদ্র। এখন এই যে যে কান্ট্রিটা, এই যে যে কান্ট্রিটা, এদের তো দেখানি নাই, এই যে এদের তো সমুদ্র নাই। এই যে এই কান্ট্রি, এই কান্ট্রি, এদের সমুদ্র নাই। কিন্তু এই যে পাশে যে দুইটা দেশ আছে ওদের কিন্তু আবার সমুদ্র আছে। এই যে এদের সমুদ্র আছে, এদের সমুদ্র আছে। এখন যে দেশের সমুদ্র নাই, এই যে এরা হলো লক কান্ট্রি, যাদের সমুদ্র উপকূল নাই। এটা আমরা বুঝি যে যাদের সমুদ্র উপকূল নাই তারা হলো লক কান্ট্রি। এখন আমরা যেটা বুঝি না, সেটা বুঝতে পারি না, সেটা হলো জিওগ্রাফিক্যাল ডিসেবল কান্ট্রি। ভৌগোলিকভাবে যারা অক্ষম, বঞ্চিত, তারা কারা? এরা হলো, এই যে এখানে লেখা আছে যে যাদের সমুদ্রের উপকূল আছে কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন নাই। আমরা জানি যে 200 নটিক্যাল, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি, 200 নটিক্যাল তো 400 কিলোমিটারের কাছাকাছি চলে যাবে, এত এলাকা হলো আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। তো কোনো কোনো দেশ হতে পারে যে তাদের সমুদ্র আছে কিন্তু ওই এলাকাটা নাই। সেটা কিরকম? সেটা এইখানে তো দেখি, সেটা যদি আমি এইভাবে দেখাই, এ কোথায় গেল, হোয়াইট বোর্ডে দেখালে মনে হয় একটু সুবিধা হবে। এই যে সেটা যদি, স্লো, এই যে মনে করেন যে এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, মনে করেন যে একটা সমুদ্র, এই যে এখান দিয়ে এই যে সমুদ্র, এই সমুদ্র এইভাবে আস্তে 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 এইভাবে এখানে একটু চিকুন হয়ে এই দিক দিয়ে এইভাবে ঢুকে পড়ছে, এইভাবে চলে আসছে, এই এই একটা সমুদ্র, এইটা সমুদ্র চলে আসছে। এই যে আবার কে কি দাগানো শুরু করছে, এই যন্ত্রণা।
এখন ওইগুলো আমার অফ করতে গেলে আমার তো এইদিকে সময় নষ্ট। দাঁড়া, এটা অফ করে দিই। কে দাগাদাগি করতেছেন? এবার দাগাদাগি করেন তো দেখি হয় নাকি। এবার আর হবে না। আচ্ছা, এই জন্য দাগাদাগি করছে। আচ্ছা, এই যে মনে করেন এই যে ইয়ে চলে আসছে, সমুদ্রের পানি তো নীল নীল কালার দিয়ে যাই হোক, এই যে সমুদ্র পানি এইভাবে চলে আসছে। এখন এখন আমরা সেই ইয়ে কোথায় গেল, ধরে নি এই যে এইখানে একটা দেশ, এই যে একটা দেশ, এইখানে একটা দেশ, এই যে একটা দেশ, এগুলো সব ধরে নি কান্ট্রি। এখন এই কান্ট্রি এদের তো মনে করেন এই কান্ট্রিটা এই যে এইখানে মেশানো, এইগুলো সমুদ্রের সাথে মিশাই দিই, এইগুলো দেশ সমুদ্রের সাথে মেশানো, এইগুলো হলো দেশ। এখন এই বোঝাতে গেলে আর যন্ত্রণা। এই যে যে এই এটাকে ধরি 1 নাম্বার কান্ট্রি, এটা 2 নাম্বার কান্ট্রি, এটা 3, এটা 4। এখন দেখেন, মনে করেন এইখানে আর একটা দেশ আঁকলাম, এটা 5 নাম্বার কান্ট্রি। এখন এই যে 1 নাম্বার যেটা আমরা আঁকছি, এক, ওর তো এইখানে বেজ লাইন আছে, ঠিক আছে, ও তো এই দিকে এগোতে থাকবে। আবার এই যে 4 নাম্বার কান্ট্রি, এরা কিন্তু এই দিকে এগোতে থাকবে। 3 নাম্বার কান্ট্রি এরা কিন্তু এইদিকে এগোতে থাকবে। 2 নাম্বার কান্ট্রি ওরা এইদিকে এগোবে। 5 নাম্বার কান্ট্রি এইদিকে পাবে না, কিন্তু ওরা এই দিকে পাবে, সমস্যা নাই। আবার 3 নাম্বার কান্ট্রি এইদিকে পাচ্ছে, এদিকে সমস্যা নাই। 3 আর 5 ওরা পাচ্ছে, কিন্তু দেখেন 1 2 4 ওরা তো আর এই যে এই দিকে আসতে পারতেছে না। 3 তো আর ওই যে 2 তো এইদিকে আসতে পারতেছে না, ওদের ওদের ওরা আটকে যাচ্ছে। এই যে 1 নাম্বার ও তো এই এরপরে আর আসতেই পারবে না, এই যে হয়তো এইটুকু সর্বোচ্চ আসতে পারলো এক, এরপর আসতেই পারতেছে না। তাহলে ওদের দেখেন সমুদ্র আছে, কিন্তু ওদের এক্সক্লুসিভ ওই 200 নটিক্যাল যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন নাই। দেখা যাচ্ছে ওদের ওই যে প্রথম যে 12 ইন্টারনাল, এই যে এখানে এইটুকু ইন্টারনাল ওয়াটার এইটুকু পাইছে। আর এরপরে 12 নটিক্যাল পাইছে হলো ওই যে আঞ্চলিক টেরিটোরিয়াল সি। এরপরে ওদের আর 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 একটু পাইছে ওই কন্টিগিউয়াস জোন। এরপরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন মূলত যেটা ওরা পায় নাই, ওদের নাই। এই 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 ক্ষেত্রে এই 1 নাম্বার দেশ বা 2 নাম্বার বা 4 নাম্বার যে দেশগুলো আছে, এইগুলাকে বলা হচ্ছে যে এরা জিওগ্রাফিক্যালি ডিসেবল। এরা জিওগ্রাফিক্যালি ডিসেবল কান্ট্রি, অর্থাৎ ভৌগোলিক ভাবে এরা অক্ষম। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন আছে কারণ, যা যা এতক্ষণ বলেছি? আসসালামু আলাইকুম স্যার, আমি ফার্স্টে ছিলাম না, একটু শর্টকাট যদি একটু একটু না, রিভিশন দেওয়া ছিলাম যেতে। না, এটা বলা যাবে ছিলাম না, যারা বুঝেছিলেন তাদের, তারা কোনো বুঝতে সমস্যা আছে? এরকম আবার আধা ঘন্টা পর আরেকজন ছিলাম না বলবে না আমি স্যার না আমি মাঝে এই ছিলাম, শুধু ফরজ নামাজটা পড়ে আসছে বসে স্যার, এই জন্য আর কি স্যার। এরপরে কোনো ই আছে? আর কোনো প্রশ্ন আছে? কাইন্ডলি, এই জন্য গত ক্লাসে শেষ করতে পারিনি, আমাদেরকে তো শেষ করতে হবে, তাই না? জি আর কোনো প্রশ্ন আছে? আর সমস্যা নাই, ভিডিও তো ওই যে বলেছে ওয়েবসাইটে ভিডিও দিয়ে দিব। ওয়েবসাইট আশা করি সপ্তাহখানেকের মধ্যে হয়ে যাবে। ওরা দেখাইছে জি স্যার। হয়ে গেছে, এখন ভিডিওগুলো আপলোড হলে ওখানে সব পাওয়া যাবে। সুতরাং জি টেনশনে স্যার, কিছু নাই। ইনশাল্লাহ। আমাদেরকে একটু সামনে এগোতে দিন। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের এই যে এইটা ছিল আমাদের আজকের ইয়ে পড়া, সমুদ্র ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল সম্পর্কে দেখেন, এখানে 4টা জায়গায় সমুদ্র সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চারটা জায়গা আছে। তো আমরা আন্তর্জাতিক আইন আজকে মনে হয় পড়তে পারবো না, আজকে সমুদ্র আইন দিয়ে শেষ করতে হবে। একটু ভালো করে পড়ি, কারণ এই সাবজেক্টটা নাম্বার বেশি আনতে হবে। তো আপনার সবচেয়ে বেশি আসবে অষ্টম পত্রে, আগে বলেছি, তারপরে কিন্তু পঞ্চম পত্রে নাম্বার আনতে হবে। এই জন্য আমরা প্রয়োজনে এই সাবজেক্টে ক্লাস একটু বেশি করব। আজকে এটা দিয়ে শেষ হবে, আমি হিসাব করে দেখছি, অন্যদিকে যাওয়া যাবে না। যখন আন্তর্জাতিক আইন আমরা পড়বো, ওইখানে আমরা এই যে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাতিসংঘের যে মূল অর্গান 6টার একটা, এটা নিয়ে আমরা আরো বেশি আলোচনা করব, এখানেও কিছু আলোচনা করব। তো 4টা জায়গায় সমুদ্র সংক্রান্ত বিরোধ
নিষ্পত্তির জন্য যাওয়া যায়। একটা হচ্ছে ইট লস, ওই যে সমুদ্র ট্রাইব্যুনাল, যেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এটা ওই যে কনভেনশন দ্বারা আনক্লজ দ্বারা গঠন করা হয়েছে। এরপরে 2 নম্বরে লিখেছি আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওই যে বললাম যে জাতিসংঘের যে মূল 6টা অর্গান আছে, ওই যে নিরাপত্তা পরিষদ, মানে সিকিউরিটি জেনারেল অ্যাসেম্বলি, তারপরে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, তারপরে ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ওই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে অসি পরিষদ, সেক্রেটারিয়েট, আর এই যেটা এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হলো দেওয়ানি আদালত। জাতিসংঘের মূল যে 6টা বডি, এর মধ্যে একটা আদালত আছে, 6টার মধ্যে একটা হলো আদালত, এবং সেটা কিন্তু দেওয়ানি আদালত মূল। আর ওদের ওদের জাতিসংঘের যে বিশেষায়িত সংস্থা অনেকগুলো আছে, 20-22টা আছে, তার মধ্যে একটা আদালত আছে, সেটা হলো আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সেটা হলো ওই বলেই তো দিলাম ক্রিমিনাল কোর্ট। ওরা ক্রিমিনাল ইয়ে করবে, ওটা কিন্তু মূল অর্গান না, ওটা বিশেষায়িত সংস্থা, ওটা পরে হয়েছে। আর এই মূল অর্গানটা আইসিজে, এরা সিভিল ইয়ে করে। তো সমুদ্র সংক্রান্ত বিরোধ, এটা তো এখানে এইগুলো সাধারণত মানে ক্রিমিনালে ওই যে ট্রাইব্যুনাল আছে, যদি ওরকম কোনো ই হয়, তো ইট লসে এবং আইসিজে, এই এই 2 জায়গা হলো মেন, এইখানে যেতে হয়। এরপরে আরবিট্রাল ট্রাইব্যুনাল, এরপরে যেটা আছে আরবিট্রাল ট্রাইব্যুনাল, এটা হলো মনে করেন কোন এখানে কি বলে, আপনি যদি সমুদ্র আইন, এটা তো কোনো ব্যক্তি তো করতে পারবে না, কান্ট্রি টু কান্ট্রি করতে হবে। এখন মনে করেন বাংলাদেশ আর ইন্ডিয়া বিরোধ, অথবা বাংলাদেশ মায়ানমার বিরোধ, যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে, আমরা আজকে ওই মামলা নিয়ে একটু আলোচনা করব। এখন বাংলাদেশ যদি ওই আন্তর্জাতিক আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে অথবা বার্মা বা মায়ানমারের বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে ওই ইন্ডিয়া বা মায়ানমার যার বিরুদ্ধে করবে তাকেও যেতে হবে, তারও সম্মতি লাগবে যে হ্যাঁ আমিও রাজি, মামলা করো। এটা ছাড়া আন্তর্জাতিক আদালত মামলা নিবে না। যদি উভয় পক্ষ না যায়, বা যে যারা পক্ষ হবে, যে মামলা করবে এবং যার বিরুদ্ধে করা হবে, তারা যদি সবাই আদালতে না যায়, তাহলে মামলা নিবে না। একটা বিশেষ বৈশিষ্ট্য এই এই আন্তর্জাতিক আদালতের। তো মনে করেন বাংলাদেশ মামলা করবে, কিন্তু অন্য দেশ যাবে, কিন্তু ওরা সিদ্ধান্ত নিতে পারতেছে না যে কোন আদালতে যাবে। ওরা বাংলাদেশ বলতেছে আমরা ইটলসে যাব, ইন্ডিয়া বলতেছে আমরা আইসিসিতে যাব। দুই দেশ দুই জায়গা বলতেছে। এখন কোনো হচ্ছে না, মানে নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারতেছে না। এইখানে ওই যে কনভেনশন আছে, ওখানে এর সমাধান দেওয়া আছে। যদি এরকম হয় যে পক্ষগুলো সমাধান মানে ডিসিশনে আসতে পারতেছে না, তাহলে এই যে আরবিট্রাল ট্রাইব্যুনাল, এটা অটোমেটিক্যালি তখন ওই নির্দিষ্ট মানে মানে ওই ট্রাইব্যুনালে চলে যাবে। ওইটা যেহেতু কান্ট্রিগুলো সিদ্ধান্ত নিতে পারতেছে না, ট্রাইব্যুনালে যাবে। আর স্পেশাল আরবিট্রাল ট্রাইব্যুনালটা হলো কোনো বিশেষ নেচারের মামলা, কোনো বিশেষ, মনে করেন খনিজ সম্পদ সমুদ্রের নিচে খনিজ সম্পদ, ওইটা নিয়ে মামলা, অথবা সমুদ্রের মাছ নিয়ে মামলা, অথবা সমুদ্রের কোনো শৈবাল বা কোনো পাথর বা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে মামলা, ওইটা ওই বিষয়ে যারা এক্সপার্ট, তাদেরকে দিয়ে যদি কোনো ট্রাইব্যুনাল গঠন করে, এটাকে বলা হয় স্পেশাল ট্রাইব্যুনাল। এই 4টা বিষয় যে বললাম, বুঝতে না পারলে বলেন। ইজি, স্যার আশা করি সবাই কেউ যদি কোন দেশ যদি স্যার যেতে না চায় একেবারে, তারা তো দেনা আছে বাট দিতে রাজি না, এখন তারা মামলাতেও যাবে না, সেক্ষেত্রে কি করণীয় স্যার যদি বাংলাদেশের না, ক্ষেত্রে হয় আর না, কি, না, যে মিয়ানমার এটা রাজি ভালো হলো না? প্রশ্ন করেছেন। না, তাহলে মামলাই হবে না, ওইটা নিষ্পত্তি করা যাবে না, মামলা হবেই না, নিষ্পত্তি করা যাবে না, নিজেরাই মেটাতে হবে। ওই নিজেদের 2 দেশ বসে মেটাতে হবে, তখন আর স্যার ট্রাইব্যুনালে ওই আন্তর্জাতিক ইসে যাওয়া যাচ্ছে না। স্যার আমাদের ঠিক দেশে আছে, দেখা যায় যারা জমি জমার এখন আর ক্ষেত্রে দেখি দেখি আর কি, যারা জমি না, ইয়া জমি জমা থাকে দেনা ওগুলো বাদ থাকে দেন। স্যার, ওরা রাজি হয় না। আন্তর্জাতিক আর ইয়েটা এক না, আন্তর্জাতিক আর আভ্যন্তরীণ বিষয় এক না। ঠিক আছে, ওখানে আপনাকে, যদি আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতে চান, ইন্ডিয়াকেও যেতে হবে। মানে সকল পক্ষকে না গেলে ওটা মামলাই নিবে না, মামলাই করা যাবে না, তখন কিছু করার নাই, তখন ইন্ডিয়ার সাথে আপনার বুঝতে হবে যে আপনি ই করেন। অথবা বিকল্প আছে, থার্ড কোনো কান্ট্রিকে ধরতে হবে, বড় কোনো দেশকে, যে আপনি একটু আমাদের সমাধান করে দেন, যেহেতু ওরা বড় দেশ, ওরা মামলায় যাবে না, তাহলে আমরা তো আদালতের আশ্রয় নিতে পারতেছি না। অথবা মায়ানমার হয়তো মামলায় যাবে না, আমরা অন্য কোনো দেশকে, চীনকে বললাম বা অন্য কোনো বড় দেশকে বললাম যে আপনি একটু মধ্যস্থতা করে আমাদের এই সমাধানটা মিটাই দেন। যেহেতু ওরা মামলায় যাবে না, আমরা তো আদালতে যেতে পারতেছি না, এই হলো ওটার সমাধান। তাহলে এই 4টা ট্রাইব্যুনাল আশা করি বুঝতে পেরেছেন। 1, 2 তো বোঝেন, ওটা একদম ফিক্সড আদালত। আর 3, 4টা হলো সমস্যা। 3 হলো ওই যে যদি ওরা যাবে, কিন্তু
কোন ট্রাইব্যুনালে যাবে এটা সিদ্ধান্ত দুইজন হয়তো দুই রকম নিচ্ছে, তখন অটোমেটিক্যালি এই ট্রাইব্যুনালে চলে যাবে। আর স্পেশালটা হলো যে বিশেষ ধরনের কোনো মামলা হলে ওই বিষয়ে অভিজ্ঞ লোক দিয়ে ট্রাইব্যুনাল করে তখন সেখানে মামলা হতে পারে। এটা হলো স্পেশাল আরবিট্রাল ট্রাইব্যুনাল। এখন এখানে বিচারক আছে, ওই কোন সালে কি, এগুলো আমি বলবো না কোন কোন সালে, এখানে তো বোঝার কিছু নেই যে কোন সালে কি হয়েছে, তাই না? ট্রাইব্যুনালে 21 জন বিচারক নিয়ে এটা গঠিত হয়েছে। এখানে বোঝানোর কিছু নাই, বুঝবেন বিচারকদের যোগ্যতা। এটা কিন্তু মানে ভাইবাতে এই যে এইটুকু অন্তত কলম করি, এই যে এইটা এইটা একটু মনে রাখেন, বিচারকদের যোগ্যতা। যেমন আমাকেও এক ভাইবাতে প্রশ্ন করছিল যে ইন্টারন্যাশনাল এই যে সমুদ্র ট্রাইব্যুনালে বিচারকদের যোগ্যতা কি। তা আমার তো এগুলো ইজি, আমি তো এগুলো পড়াই, তো কোনো সমস্যা নেই। ওদের যোগ্যতা কোনো একাডেমিক ইয়ে নাই যে ওনার মাস্টার্স হতে হবে বা সমুদ্র আইনে মানে মানে বিশেষজ্ঞ হতে হবে, একটা ইয়ে আছে, কিন্তু মানে কোনো একাডেমিক সার্টিফিকেটের বিধান এখানে নাই। এখানে শুধু উনি একদম সততা, ন্যায়পরায়ণতা এবং সমুদ্র আইনে বিশেষজ্ঞ। সততা, ন্যায় নীতি পরায়ণ, এটা কিভাবে বুঝবো? অর্থাৎ ওনার বিগত জীবনে ওনার কোনো ব্যাড রেকর্ড নাই, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। উনি সারা জীবন যে একটা দেশের সুপ্রিম কোর্টের বা উচ্চ আদালতের বিচারক ছিলেন, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উনি সারা জীবন একদম নিউট্রাল ভাবে দিয়েছেন, ওনার সুনাম আছে। তখন বোঝা যাবে যে উনি মানে ন্যায়, ওনার ই আছে, সততা আছে, ন্যায় নীতি আছে, ন্যায়পরায়ণতা আছে। আর ওই বিষয়ে বিশেষজ্ঞ, এটা তো আমরা বুঝি উনি ওই বিষয়ে হয়তো লেখাপড়া করছেন, বা ওই বিষয়ে গবেষণা করছেন, ওই বিষয়ে যারা বিশেষজ্ঞ। এতটুকু হলেই এই আন্তর্জাতিক সমুদ্র যে ট্রাইব্যুনাল হয় ওখানে বিচারক উনি নিয়োগ পেতে পারেন। এটা ওই যে যে দেশগুলো আছে তাদের গোপন ব্যালটের মধ্যে হয়। বিচারকের মেয়াদ হলো 9 বছর। বোঝার বিষয় হলো এইটা, এই যে এটা স্যার 3 বছর মামলাটা পর করার জন্য স্যার কোন দেশে যাবে, মানে দুই দেশ যে মামলা করবে মানে কোন দেশে যাবে আন্তর্জাতিক ওই যে যদি আপনার এই ইটলস এটাই যায়, যদি দুই দেশ বলে যে আমরা ইটলসে যাব, এটা তো ওই যে জ্যামাইকা, ওখানে এইসব আদালত নির্দিষ্ট করা আছে, প্রত্যেকটা আদালত। এই যে তারপরে এই যে আইসিজে, এই ইন্টারন্যাশনাল কোর্ট, এটা কোন দেশ এটা তো মনে নাই। এটা নির্দিষ্ট দেশ আছে ওখানে, জার্মানি না কোথায় সম্ভবত, আইসিজেটা সম্ভবত জার্মানির হামবুর্গে, যেটা মনে পড়তেছে। ওইখানে যে মামলা করতে হবে, কোর্ট নির্দিষ্ট জায়গা আছে। আচ্ছা, এখন এই যে দেখেন নিচে যে দাগ দিছি, এটা 3 বছর পর 7 জন অবসরে যাবেন, এইটা একটু বুঝতে হবে। প্রত্যেক 3 বছর পর মোট বিচারক 21 জন, ওনাদের এক একজনের মেয়াদ 9 বছর। 3 বছর পর পর 7 জন অবসরে চলে যাবেন, আবার নতুন 7 জন ঢুকবে। এটা হলো প্রথম যখন নিয়োগ করেছেন ওনারা ওইভাবে নিয়োগ করেছেন। প্রথম মনে করেন এখন হলো 26 সাল, এটা দিয়ে বোঝাই। 26 সালে ওনারা 7 জন নিয়োগ করলো, 7 জন। তাহলে আবার 26-এর পরে ওনাদের 26-এর পরে 3 বছর পর পর 7 জনে যাবে। আবার 26-এর পরে 3 বছর 29-এ এইখানে 7 জন নিয়োগ করলো। আবার এটা কিন্তু সাল, এই যে 26, 29, 29, তারপরে আর 3 বছর পরে হলো 32 সাল, এগুলো সাল। এইখানে আরো 7 জন নিয়োগ করলো। তাহলে দেখেন এই যে 7 জন 7 জন 7 জন, এই 32 সাল আসতে আসতে এই যে 26 সাল, এর কিন্তু অলরেডি কি হয়ে গেছে, অলরেডি 3 আর 3 6 বছর পার হয়ে গেছে। 35 সালেই এই 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 এরা 35 সালেই চলে যাবে এই 7 জন। 38 সালে চলে যাবে এই 7 জন। আবার 38 আর 3 কত, 41 সালে এই 7 জন চলে যাবে। আবার এইখানে যে 35 সালে যাচ্ছে এই 35 সালে নতুন আবার 5 জন ঢুকতেছে। এইভাবে প্রথমেই ওরা 7 জন 3 বছর পরে পরে নিয়োগ দিয়ে এটাকে করে দিছে, কভার করে নিছে। এখন এটা অটোমেটিক হয়ে গেছে, প্রত্যেক 3 বছর পর পর 7 জন অবসরে চলে যায়। বোঝা গেল কিনা বলেন? না বোঝা গেলে আরো সহজ করে বলতে হবে। স্যার বোঝা গেছে এটা। আর একটু বলেন স্যার, কেউ যদি বুঝতে না পারেন এখনই কথা বলেন, আর একটু আরেকবার সহজ বলেন করে স্যার, বলেন। তো আরেকটু জানি বলেন। এটা একবারে বোঝা তো, আরেকবার বলেন স্যার। আর স্যার ওই জন তিন থেকে যদি হ্যাঁ এই যে 7 জন স্যার অপশন নেই, তাহলে কি আবার 7 জন মানে হওয়ার পর তারপর আবার মানে বিচার গঠন করতে হবে নাকি? আবার 21 জন মানে পূর্ণ হলে? না না, ওই 7 জন যে স্যার অবসরে আরেকবার যাবে বলে সাথে দেন। সাথে নতুন 7 জন ঢুকে যাবে।
হ্যাঁ বলতেছি, দাঁড়ান। মনে করেন 1 সাল, 2001 সাল, এটা সুবিধা হবে। 1 সাল থেকে হিসাব করলে সুবিধা হয়। 2001 সালে 7 জন আসছে, ঠিক আছে। আবার তাহলে 2001, 2, 3, 4, 2004 সালে আরো 7, ও এটা শূন্য, 4 সালে আরো 7 জন, আর 4-এর পর 2007, 2007 সালে আরো 7 জন। এখন এরকম করে প্রথম নিয়োগ দিছে, প্রথম 7 জন নিয়োগ দিছে 1 সালে, মানে যখন গঠন করছে প্রথমে 7 করে দিয়ে এইভাবে সিস্টেম করে ফেলছে। তারপরে এটা কি হয়ে গেল, এটা মুছে। তারপরে 3 বছর পরে আরো 7 জন দিছে, তারপরে 3 বছর পর আরো 7 জন দিছে। এখন এই যে যে প্রথম 1 সালে যে 7 জন, ওদিকে বলে দিচ্ছে এদের মেয়াদ হবে 9 বছর। এই যে 1 সালে 7 জন, 2, 3, 4, 5, 6, 7, এদের কিন্তু দেখেন 10 সালে এদের মেয়াদ 9 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে এই 7 জন, এদের 10 সালে কিন্তু 9 বছর হয়ে যাচ্ছে। আবার এই 7-এর 3 বছর পরে কিন্তু এই 10 সাল, এই যে যে 7, এই 7 সাল, এর 3 বছর পরে এই যে 10 সালে এসে যাচ্ছে। এই 10 সালে প্রথম 7 জন চলে যাচ্ছে, আবার সাথে সাথে এখানে আরো 7 জন নিয়ে নিচ্ছে। তারপর আবার 13 সালে চলে যাচ্ছে, এই যে এরা 9 বছর হয়ে যাচ্ছে। 13 সাল, এদের 9 বছর হয়ে যাচ্ছে, এরা চলে যাচ্ছে, এখানে আবার 7 জন ঢুকতেছে। আবার এইখানে 13, 3, 16, 16 সালে এই 7 জন চলে যাচ্ছে। প্রত্যেকে দেখেন অটোমেটিক 7 বছর হয়ে যাচ্ছে, মানে 9 বছর হয়ে যাচ্ছে। আবার মানে 3 বছর পরে 7 জন করে চলে যাচ্ছে। এবার কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এটা ওই প্রথম জি স্যার। 3 বছরে প্রথমে 7 জন নিয়োগ দিছে, তারপরে 3 বছর পরে 7 জন, তারপরে 3 বছর পরে 7 জন, ওই যে ওইখানে গ্যাপ ফেলে দিছে। দেওয়ার পরে প্রথম 3, তারপরে 3, তারপরে 3, এর 3 বছর পরে ওই প্রথম 7 জনের 9 বছর হয়ে যায়, ওরা চলে যায় সেখানে। আবার মানে এখন অটোমেটিক ওটা সিস্টেম হয়ে গেছে। প্রত্যেক 3 বছর পরে মানে 7 জনের 9 বছর পূর্ণ হয়ে যায়, চলে যায়। আবার ওখানে 7 জন ঢুকে পড়ে, এইভাবে ওটা বাই রোটেশনে ওনারা চলে যায়, মানে ওনাদের মেয়াদ শেষ হচ্ছে। স্যার এর ভিতরে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কি তাহলে হবে? হ্যাঁ, মারা গেলে ওইখানে নিয়োগ হবে, ওনার মেয়াদ ওই যে ওই 7 বছর না, তখন ওনার মেয়াদ কম হবে, উনি ওই প্যানেলের সাথেই চলে যাবে। মানে মোট মেয়াদ 9 বছর, জীবিত প্লাস হ্যাঁ, মৃত। হ্যাঁ, যদি কেউ মারা যান, ওনার 9 বছর, মনে করেন 5 বছর পরে মারা গেছে, ওনার পরিবর্তে যে আসবে সে আর 4 বছর পাবে। Yes. তারপরে ওই 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 প্যানেলে যারা চলে যেতেন, ওনার সাথে উনিও চলে যাবেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে বিচারক যে 21 জন, ওনাদের আবার এই যে আফ্রিকান গ্রুপ মানে মহাদেশ 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 ভাগ করা আছে। যে একদম মানে আমেরিকা মহাদেশের ক্ষমতা বেশি, ওনারাই বেশি বিচারক নিয়োগ করবে এরকম না। এখানে ওই কনভেনশনে সব ফিক্সড করা আছে যে আফ্রিকা মহাদেশ থেকে 5 জন বিচারক হবে, তারপরে এশিয়া মহাদেশ থেকে হবে 5 জন, আর আমেরিকা থেকে হবে হলো 4 জন, আর ইউরোপের 2টা ভাগ করছে, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, 4 জন আর 3 জন, টোটাল 21 জন এই আছে। এই যে ভাগ করা আছে, এইভাবেই ওই ওই দেশ থেকেই ওনারা নির্বাচিত হবেন। এইখানে এইখানে বিচারকের যোগ্যতা নিয়ে কথা বলেছি। এটা এরপরে অবসর নিয়ে, এই যে এটা হলো অবসর বিষয়ে। এটাও বলেছি, এটা হয়েছে, এগুলো বলা হয়েছে। আচ্ছা, এই যে কার্যাবলী, এখানে দেখেন কি ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার মতো আমি এখানে পাচ্ছি হলো এলাকা আর নেভিগেশন। এটা বলা যায় যে এটা কি কনভেনশন সমুদ্র সংক্রান্ত কনভেনশনের ব্যাখ্যা প্রদান করবে। এই যে যে ট্রাইব্যুনাল, সমুদ্র কনভেনশন, ওই যে যে আইনটা কনভেনশন করে তো একটা আইন তৈরি করছে, ওই আইনের ব্যাখ্যাটা কি হবে, কোথাও যদি কোনো আইনের বিরোধ বাধে, তাহলে এই ট্রাইব্যুনালই ব্যাখ্যা দিবে যে ওটা কি বোঝাচ্ছে, ওই আইন দ্বারা কি বোঝাচ্ছে। যেমন আমাদের দেশের আইন ব্যাখ্যা করে আমাদের আদালত, ওই সেম তাই। তো এই বাকিগুলা আসলে এগুলো ব্যাখ্যা করার কিছু নেই, আপনারা কেউ করেন না। সীমানা আর নেভিগেশন, এইটা একটু মানে বলা দরকার। বিরোধ নিষ্পত্তি করবে, এরপরে সম্পদ রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ, এগুলো আপনারা নিজেরা পড়বেন, এখানে বোঝাবার কিছু নেই। সীমানাটা হলো এই যে মনে করেন এই যে একটা দেশ
এদের মাঝখানে সমুদ্র আছে, এদের এদের যে মাঝখানে যে রেখাটা কোথায় কোন দিক দিয়ে হবে সমুদ্রের, এটা হলো সীমানা। আর নেভিগেশনটা হলো ওই সমুদ্রের মধ্যে দিয়ে কোন এলাকা দিয়ে জাহাজ কোনটা কিভাবে চলবে বা উপর দিয়ে বিমান কিভাবে চলবে, এটা হলো নেভিগেশন। আর সীমানাটা তো রেখা, ওই দুইটা দেশকে ভাগ করেছে যে রেখা, মানে সমুদ্রের অঞ্চলগুলোকে ভাগ করেছে। হ্যাঁ, আমরা আরেকটা বলতে পারি, ওই যে যে অনেকগুলাই যেরকম ভাগ করেছি আমরা, ইন্টারনাল ইএটিএফ, এইগুলো তো এই এই কনভেনশন দ্বারা করা হয়েছে। এটাও একটা সীমানা, এটাও একটা সীমানা, যে কন্টিগিউয়াস, তারপরে ওই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তারপরে হলো কন্টিনেন্টাল সেলফ, হাই সি, এই যে যে ভাগ ভাগ করা আছে, এটাও এক একটা সীমানা। সীমানা। আর নেভিগেশনটা হলো ওই যে যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ওইখান দিয়ে কিভাবে জাহাজ কোন দিক দিয়ে কিভাবে চলবে, কি কি শর্ত মেনে চলবে, তারপরে মহিষপান দিয়ে কিভাবে চলবে, এর ভিতরে আসতে গেলে কিভাবে চলবে, এইগুলা হলো নেভিগেশন। এইটা এই আদালত ঠিক করে দেয়, বাকিগুলো বলার কিছু নেই, ইজি, এগুলো পারবেন। শুধুমাত্র ওই চিত্রটা যদি ভালো করে লিখতে করতে পারেন, আর বাদ বাকি এখানে যা আছে একদম ইজি, এগুলো আপনারা লিখতে পারবেন। এই জন্য তো এটা বেশি আছে মামলা। দুইটা মামলা আছে সমুদ্র সংক্রান্ত বিখ্যাত আমাদের ইসের সাথে, বাংলাদেশের সাথে। একটা হলো বাংলাদেশের সাথে ভারত, আর একটা হলো বাংলাদেশের সাথে আহ, মায়ানমার। দুইটা দুইটা মামলা। আচ্ছা, এর আগে এই যে মামলা যাওয়ার আগে এই বিরোধ হলে কিছু কাজ আছে, সেটা একটু বলি। সেটা হলো, যদি কোনো দুই দেশের মধ্যে সমুদ্র নিয়ে কোনো বিরোধ হয়, তাহলে প্রথমেই ওনরা কি করে, ওই কান্ট্রিগুলো প্রথমেই হলো নিজেরা আলোচনা করে। প্রথম প্রথম হলো ওনরা প্রথম হলো ওনরা নিজেরা বসে বসে আলোচনা, এই কাজ প্রথমে করে, মামলায় প্রথমে যায় না, প্রথমে নিজেরা বসে বসে ওটা আলোচনা করে। হ্যাঁ, এরপরে পক্ষগুলি যদি সেটা না হয়, যদি সেটা সমাধান না হয়, তখন ওনরা মেডিয়েশন বা কাউন্সিলিং ইসে যায়, মানে মধ্যস্থতা যায়, মিডিয়েশন বা মধ্যস্থতা, অন্য কোনো দেশের সহায়তা নেয়, যে আপনারা একটু এই বিরোধটা করে দেন। এরপরে যায় মামলা, প্রথমে নিজেরা আলোচনা করে, তারপরে থার্ড কোনো কান্ট্রি বা থার্ড কোনো তৃতীয় কোনো পক্ষকে ওই এখানে ইনক্লুড করে, যে আপনারা করেন, আমাদের এই বিরোধটা মীমাংসা করেন। যদি তৃতীয় পক্ষ মানে এটা বিরোধ করতে পারে, তাহলে তো হয়ে গেল। মানে যদি এটা না হয়, এরপরে ওনরা চলে যাবে মামলাতে। তো মামলায় গেলে কি হবে সেটা একটু বলতে হবে, তারপর আমরা লাস্টে এই ইয়েটা করি। মামলা, এই যে দুইটা মামলা নিয়ে একদম শেষে কথা বলি, মামলায় গেলে কি কি কাজ করতে পারে, দেখি এর পরে আছে না। এটা হলো মায়ানমার মামলা, নির্দোষ অতিক্রম, সমুদ্রে নির্দোষ অতিক্রম। ওই যে আপনার মহিষপান এলাকা, এর ভিতরে এক্সক্লুসিভ জোন বা আরো ভিতরে যদি আসতে চায়, তাহলে তাকে কি কি নিয়ম মেনে চলতে হবে, এইগুলো আপনারা একটু নিজেরা পড়বেন, ব্যাখ্যা করার কিছু নাই। যে আঞ্চলিক সমুদ্রে কিভাবে অন্য দেশের জাহাজ চলবে, এটা একটা প্রশ্ন হতে পারে, যে আঞ্চলিক সমুদ্রে অন্য দেশের জাহাজ চলাচলের কি কি শর্ত, এটা একটা। আবার আঞ্চলিক দিয়ে আরেকটা প্রশ্ন হতে পারে, যে আঞ্চলিক সমুদ্রে অন্য দেশের হলো কিভাবে তারা চলতে পারে। আর এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, যে আঞ্চলিক সমুদ্রে রাষ্ট্রীয় যে উপকূলীয় যে রাষ্ট্র, তাদের কি কি অধিকার আছে বা তাদের কর্তব্য কি কি, এইটা নিয়ে প্রশ্ন হতে পারে। অন্য দেশের, যদি আরেকটু সহজ করে বলি, আঞ্চলিক সমুদ্রে অন্য দেশের জাহাজের কি কি অধিকার, আর আমাদের উপকূলীয় রাষ্ট্রের কি কি কর্তব্য, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। আবার এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, ওখানেও সেম প্রশ্ন হতে পারে, যে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অন্য দেশের জাহাজের কি কি অধিকার আছে, তারা কি কিভাবে চলতে মানে তাদের অধিকার কি কি। আর এদিকে কোস্টাল স্টেট, মানে উপকূলীয় রাষ্ট্রকে বলে কোস্টাল স্টেট, যে এদের কি কি কর্তব্য। তো ওদের যা অধিকার আমাদের তাই কর্তব্য, ঠিক আছে, বা আমাদের যা অধিকার ওদের তাই কর্তব্য। একটা পড়লে দুইটা হবে। যেমন আপনি যদি, ওদের অধিকার হলো ওরা শান্তিপূর্ণভাবে মনে করেন ঈদে যেতে পারবে, আমাদের কি বলে
অর্থনৈতিক অঞ্চল দিয়ে ওরা শান্তিপূর্ণভাবে যেতে পারবে, এটা ওদের অধিকার। আবার আমাদের কর্তব্য হলো, যখন কর্তব্য লিখবো ওইটা দিয়ে আমাদের কর্তব্য লিখতে হবে যে আমাদের কর্তব্য হলো ওদের শান্তিপূর্ণভাবে ওদের চলে যেতে দেয়া, এখানে বাধা না দেওয়া, ওরা শান্তিপূর্ণভাবে যাচ্ছে, চলে যাক। তারপর ওদের আরেকটা অধিকার হলো ওরা ওই যে ফ্ল্যাগ ওদের ফ্ল্যাগ টাঙায় যেতে পারবে। তো ফ্ল্যাগ টাঙালে আমরা তাদেরকে যেতে দিব, তারা কোনো ওখানে গন্ডগোল করবে না, কোনো মহড়া দিবে না, কোনো অস্ত্রের মহড়া বা অন্য কোনো মহড়া দিবে না, মানে এরকম শর্তগুলো আছে, এইগুলা পড়বেন। ওই ওদের অধিকার আর আমাদের কর্তব্য সেম, একটা পড়লে দুইটা হয়ে যাবে। ফৌজদারি আর দেওয়ানি ইয়ে, আচ্ছা এরপরে আমরা মামলা এসে চলে যাব। এটা কি দ্রুত পশ্চাৎধাবন নীতি, এর দরকার নেই। আদালতে যে মামলায় আমরা গেলাম, মানে দুইটা দেশ গেল, তখন ওইখানে কি কি রায় হতে পারে, ওখানে কি কি বা এক একটা দেশ কি কি অ্যাকশন নিতে পারে। এখানে কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় এখানে যোগ করা যায়, যে এখানে ফৌজদারি প্রতিকারও পেতে পারে, আবার দেওয়ানি প্রতিকার, দুই রকম প্রতিকারের ব্যবস্থায় আছে, ফৌজদারিও আছে দেওয়ানি আছে। তার আগে কিন্তু আপনারা যদি আসে যে পরীক্ষা এরকম আসে না, এই এলএলবি তে আসে না, এলএলএম এ এরকম আসে যে কি কি প্রতিকার পাওয়া যেতে পারে, আন্তর্জাতিক সমুদ্র বিরোধ সৃষ্টি হলে কি কি প্রতিকারের ব্যবস্থা রয়েছে, এরকম আসলে তখন আপনাদেরকে শুধু এই দেওয়ানি আর ফৌজদারি লিখলে হয় না, প্রথমে শুরু করতে হয় ওই যে পক্ষগুলো আলোচনা করতে পারে, করে তারা নিজেদের মধ্যে বিরোধ নিরসন করতে পারে, ওইখান থেকে শুরু করতে হয়। তারপরে ওইটা যদি না হয় তাহলে ইয়ে মেডিয়েশন বা মধ্যস্থতার ব্যবস্থা করতে পারে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বা কোনো পক্ষের মাধ্যমে, ওইখান থেকে শুরু অনেক করতে হয়। প্রশ্ন আসে এখানে না কিন্তু 23 সালেও স্যার অনেক প্রশ্ন আসছে, মানে যেগুলো আসে না কখনো 23 সালে দেখলাম এগুলো আসছে। এটা সিক্রেট হলো, 23 সালে প্রশ্ন তো করছি আমি, তা আসবে না কেন? কোনো বছর আসে না, এই বছর আসে, এই প্রশ্নটা করা ছিল আমার, এই জন্য আমি ইচ্ছা করে এইগুলো দিয়েছি যে মানুষ আর একটু বেশি পড়ুক। কিন্তু এই পরবর্তী বছর তো আমার কাছে এত ঠিক আছে, এই জন্য ওইখানে ব্যতিক্রম অনেক কিছু আছে। আমি দুইটা সাবজেক্ট প্রশ্ন করেছি, দুইটা সাবজেক্টেই ব্যতিক্রম অনেক কিছু আছে ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ারে। আপনি অন্যান্য কোনো বছর দেখেন আসবে না। আবার আপনি এই গত ওই মুসলিম আইন পরীক্ষার প্রশ্ন দেখেন, এর মধ্যে এমন কিছু আছে যেটা বিগত কোনো বছর আসেনি। আর যদি যদি প্রশ্ন আমার কাছে আসে আপনাদের দুর্ভাগ্য হবে, কারণ আমি তো আর আপনাদের ওই আমার প্রশ্নের বিষয়টা আপনাদের বলবো না, বা এই যে এতদিন পরে এখন বললাম, এটা তো পরীক্ষার ওই সময় তো কেউ পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তো কেউ জানতেই পারেনি যে কে প্রশ্ন করেছে। আচ্ছা যাই হোক, এখানে দেওয়ানি প্রতিকারের মধ্যে আছে আদালত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, মানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য করতে পারে, আদেশ দিতে পারে, কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়ার একটা প্রতিকার আছে, দেওয়ানি প্রতিকার। তারপরে আর একটা প্রতিকার আছে যে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, যে সমুদ্রের যে অবস্থাটা ছিল আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, জাহাজটা যেখানে জাহাজ ছিল ওই আগের আদেশ দিবে যে আগে যেখানে যেরকম ছিল সেটা সেখানেই করেন। বা সমুদ্রের সীমানা যদি কেউ ওইটাকে মানে উলট পালট, নেভিগেশনটা উলট পালট করে দেয়, আগের অবস্থায় নিয়ে আসতে হবে, এটাও একটা দেওয়ানি প্রতিকার। ক্ষতিপূরণ তো বললাম। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা মানে কোনো কাজ করতে নিষেধ করা, অথবা কোনো কাজ, হ্যাঁ, যে এটা করা যাবে না, এরকম আদেশ দিতে পারে আদালত যে আপনি যে দেশ অন্যায় করেছে যে এই কাজ করা যাবে না, এইখান দিয়ে যাওয়া যাবে না, বা ওইখান থেকে খনিজ সম্পদ উত্তোলন করা যাবে না, এরকম নিষেধাজ্ঞা দিতে পারে। তারপরে এছাড়া অন্য কোনো ঘোষণাও দিতে পারে, ডিক্লারেশন, অন্য কোনো ঘোষণা দিতে পারে। আবার দেওয়ানিতে আছে, আটক আছে, সেটা হলো জাহাজ, শুধু জাহাজকে যদি আটক করে এটা দেওয়ানি দেওয়ানি আটক হিসেবে গণ্য হয়। আর যদি মানুষ সহ আটক করে তাহলে সেটা ফৌজদারিতে চলে যায়, ফৌজদারি আটক, মানে ফৌজদারি অ্যারেস্ট বা গ্রেপ্তার হিসেবে গণ্য হয়। আর যদি শুধু জাহাজ আটক করে, মানুষজনকে না আটক না করে, শুধু জাহাজকেই রাখলো, আটক করে রাখলো, মানুষজনকে ছেড়ে দিল, তাহলে এটা দেওয়ানি আটক হিসেবে গণ্য হয়। আর ফৌজদারিতে যে প্রতিকারগুলো পাওয়া যায় ওই যে অ্যারেস্ট, গ্রেপ্তার করতে পারে। তাই গ্রেপ্তার করার কিছু নিয়ম আছে। যদি আমাদের সীমানায়, এই যে অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত তো মূল সীমানা, মহীসোপান থেকে কিন্তু আমাদের সীমানা না, মহীসোপান ওই যে অর্থনৈতিক অঞ্চল 200 নটিক্যাল, এর পরে যে 150 এক্সট্রা পাইছি ওটা কিন্তু মূলত মাটির নিচে আমাদের, কিন্তু মাটির উপরে কিন্তু আমাদের না, ওইখান দিয়ে যে কোনো জাহাজ যে কোনো ভাবে চলতে পারবে। এটা একটু বুঝে নিতে হবে। মহীসোপান এলাকার তো প্রথম থেকে বেজ লাইন থেকে 350, কিন্তু ওই যে 200 কিলোমিটার এক্সক্লুসিভ ইকোনমিক জোন শেষ, ওর পরে যে 150 আছে
ওর মাটির নিচে পানির নিচে যে মাটি তার নিচের অংশ উপকূলীয় রাষ্ট্র ব্যবহার করতে পারবে খনিজ সম্পদ পাওয়া গেলে, কিন্তু উপরের অংশ অন্যান্য দেশ কিন্তু মাছ টাছ ধরে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওই মহীসোপানের ওই যে 150 যে নটিক্যাল মাইল, কিন্তু একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল এইখানে আবার আসতে পারবে না। এখানে মাটির উপরেও না, মাটির নিচেও না। আর অর্থনৈতিক অঞ্চল পার হয়ে গেলে মাটির উপরে পানি দিয়ে অন্যান্য দেশ মাছ ধরা টরা এগুলো করতে পারবে, পানির উপরে যে কোনো কাজ করতে পারবে, কিন্তু গভীরে ওই মাটির নিচে খনিজ সম্পদ বা ওইগুলা উত্তোলন করতে পারবে না। তো ফৌজদারিতে গ্রেফতার করতে পারবে বললাম। গ্রেফতার করতে গেলে পদ্ধতি আছে। আগে ওই জাহাজকে সংকেত দিতে হবে, মানে এমন ভাবে সংকেত দিতে হবে ওই জাহাজ ওরা যেন বুঝতে পারে যে ওদেরকে থামানোর জন্য সংকেত দেওয়া হচ্ছে, কোনো সাউন্ড করে বা লাইট সাউন্ড বা যে কোনো ভাবে ওদেরকে বোঝাতে হবে যে তোমাদেরকে আমরা থামতে বলেছি, তোমরা থামো। হ্যাঁ, এরপরে তারা যদি না থামে তাহলে তাদের পিছনে ধাওয়া করা যাবে। এই দ্রুত পশ্চাৎধাবন নীতি আপনারা পড়বেন। ধাওয়া করা যাবে, ধাওয়া করারও শর্ত আছে। ও সে যদি অন্য কোনো দেশের নিজস্ব এলাকায় ওই আঞ্চলিক সমুদ্র বা এরকম জায়গায় ঢুকে যায়, আপনি আর কিছু করতে পারবেন না, আর তার পিছে ধাওয়া নিতে পারবেন না। আবার আপনি ধাওয়া করে মাঝখানে বিরতি দিচ্ছেন, রেস্ট নিচ্ছেন, এটা হবে না। এই ধাওয়া হতে হবে একদম মানে কন্টিনিউয়াস। মাঝখানে কোনো যদি বিরতি নেন তা এরপরে আবার ধাওয়া করা যাবে না, এরকম শর্ত আছে। তো আচ্ছা, এরপরে ফাইন করা, আদালত তাকে ফাইন করতে পারবে। ফাইন করে তারপরে ইয়ে করা যাবে, ওই তাদের যে মালামাল, জাহাজের যে মালামাল টাল আছে এইগুলো জব্দ করতে পারবে। হ্যাঁ, এই তো এরকম ফৌজদারি ইয়েগুলাও হতে পারে, প্রতিকারগুলো। আরো এই যে এখানে কিছু বিষয় আছে, এইগুলা পেতে পারে। আমরা মামলা দুটা এবার আসি। এটা তো আগেই ইসে দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা পড়ছেন। এই যে ইন্ডিয়া আর বাংলাদেশ, আর হলো মায়ানমার আর বাংলাদেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশ এইখানে ইয়ে ছিল উপরে এইটুক। তো এই যে এইটুকু মূলত মহিষপান নিয়ে আলোচনা করা, এটা ওটা সব জায়গায় কমন। এর নিচে অংশগুলো ভালো করে দেখতে হবে। দেখেন, এই মামলাটা হয়েছে ওই যে এই যে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তাহলে বোঝা গেল যে এখানে দুই দেশ একমত হতে পারেনি যে কোন জায়গায় মামলাটা হবে। যেহেতু ওই ট্রাইব্যুনালে গেছে, ট্রাইব্যুনালে যাওয়ার অর্থই হলো পক্ষগুলা যদি সম্মত হতে না পারে যে কোন ট্রাইব্যুনালে ওই ওই ইটলসে হবে না আইসিজে কোথায় হবে, সম্মত হতে না পারলে তখন এই যে ওই পিসিএ তে যায়, অর্থাৎ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এখানে যায়। এটা তো আমরা একটু আগে বলেছি যে ওই দুইটা না হলে তখন এই কোর্টে যায়। এই কোর্টের গঠন প্রণালী যদি এখানে নাই, ওটার গঠন প্রণালী আছে। আচ্ছা, ওইখানে যাওয়ার পরে মূল আমাদের বিরোধ ছিল হলো 25,000, এই যে এইটা 25,602 কিলোমিটার দুই বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আমাদের ইয়ে ছিল, বিরোধ ছিল। তার মধ্যে বাংলাদেশ আমরা পেয়েছি হলো 19,967, আর ইন্ডিয়া পেয়েছে হলো 6,135। অর্থাৎ পার্সেন্ট হিসাব করলে হয়, হিসাব করে দেখছি, আমরা পাইছি ওই বিরোধপূর্ণ এলাকা 76%, আর ইন্ডিয়া পাইছে বিরোধপূর্ণ এলাকার 24%। তো এটা তো আগের দিন মনে হয় একটু বলেছিলাম যে রায়ের পরে দুই দেশই খুশি, দুই দেশেই মানে আনন্দ মিছিল হয়েছে, দুই দেশেই সরকারি অনেক ধন্যবাদ পেয়েছে, মানে দুই দেশের সরকারি বাহবা কুড়াতে পারছে। হ্যাঁ, কারণ কি সেটাও বলেছি যে আমাদের যেখানে পাওয়ার কথা ছিল ওই ম্যাপটা এখানে আনলে এটা বোঝা যেত। এটা ম্যাপটা একটু নিয়ে আসি, সেটা ওখানে ক্লিয়ার বোঝা যাবে, যদিও আগের দিন আমরা দেখছি। এটা তো আপনাদের ইসে আঁকছেন। এই যে এখানে আমাদের ধরেন এই যে এইখান থেকে কলম কই, আমাদের উপকূল হয়তো এই যে এখানে এই যেটা তো ওই যে এআই দিয়ে করা, আমাদের উপকূল এটা ঠিক আছে। আমরা ওই মামলার পরে কিন্তু আমাদের এটা না, আমরা এইটুকু আছে, আমরা এইখান থেকে পাইছি।
এরকম একটু ভিতরে চলে আসছে আমাদের, একটু ভিতরে, কিন্তু আমাদের কান এই দেখেন এই যে এইখানে সীমানা তো এইখানে, কিন্তু আমরা ওই যে ওনরা ওই যে 6,000 কত পাইছে একটু ভিতরে, আমাদের এই ভিতরে চলে আসছে। কিন্তু আরো হয়তো ওদের দাবি ছিল আরো ভিতরে, কিন্তু ওইটা পায় নাই। তো যতটুকুই ইন্ডিয়া পাইছে তাতেই তারা খুশি যে আমরা এইটুকু পাইছি, এটাই আমাদের লাভ। অন্যদিকে বাংলাদেশ দেখছে যে ইন্ডিয়া চাইছিল তো অনেক, পাইছে মাত্র 24%, আমরা 76% পেয়ে গেছি। দুই দেশই ইয়ে করছে। এই এটার ভিতরে কি মায়ানমার দক্ষিণ পট্টিটা অবস্থিত? এই হ্যাঁ কোনটা? যেটুকু ইন্ডিয়া পেয়েছে এটুকুর ভিতরে কি দক্ষিণ তালপট্টিটা অবস্থিত স্যার? তালপট্টি যে কোনটার মধ্যে, ওটা নিয়ে মনে হয় বিরোধ নিষ্পত্তি হয়, ওটা সম্ভবত নোম্যান্স ল্যান্ডে আছে। এই যে বার্মার দিকেও সেম, এইখানেও ওরা পাইছে কম পেয়ে এইখানে আসছে, এইখানে আসছে, কিন্তু দেখা যাচ্ছে ওদের দাবি ছিল আরো ভিতরে। হ্যাঁ, কিন্তু এখানে ওরা কম পাইছে, কিন্তু মানে দুই দেশ খুশি হয়েছে, এই জন্য আমরা বেশি পাইছি, আর ওরা দেখছে যে আমরা যা পাইছি তাই লাভ। ইন্ডিয়ার সাথে যে মামলা হয়েছে সেটা ওই বললাম পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এই যে দেখেন এখানে লেখা আছে, এই আদালতটা হলো, ওটা নিয়ে আসি আবার, নেদারল্যান্ডে অবস্থিত। ওই যে একটু আগে প্রশ্ন করেছিলেন না যে আদালত মামলা করতে গেলে আমরা কোথায় যাব, এইটা এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, আরবিট্রেশন মানে ওই ওই ইটলস আর আইসিজে, ওইখানে যদি যেতে না, মানে সব দেশগুলো সম্মত না হয়, তাহলে এই চলে যেতে হবে নেদারল্যান্ড শহরে, নেদারল্যান্ডের হেগ, নেদারল্যান্ডের রাজধানী হেগ শহরে, ওখানে হলো এই এই ট্রাইব্যুনাল আছে, ওই ট্রাইব্যুনালে চলে যেতে হবে, ওইখানে যেয়ে মামলা করতে হবে। এই যে নেদারল্যান্ডের হেগ শহরে আছে। যদি দুই দেশ বা তিন দেশ, যত দেশের বিরোধ হোক, তারা যদি সম্মত হয়ে গেল, সম্মত না হলে তো মামলাই হবে না, সম্মত হয়ে যাওয়ার পরে এখন কোন কোন কোর্টে মামলা করবে সেটা নিয়ে রাজি হতে পারলো না, তখন অটোমেটিক এখানে চলে যাবে, তখন আর বলা লাগবে না যে কোন জায়গা যাব, সম্মত না হলেই অটোমেটিক এখানে চলে যাবে। ওই যে নেদারল্যান্ডের হেগ শহরে ওখানে ইয়ে, এটা মামলা রায় হয়েছে 2014, দুই দেশের মামলা এই শুরু হয়েছে সম্ভবত 2009 সালে। এই যে এটা ওই যে 2009 সাল, আবার মায়ানমারের বিরুদ্ধে যে মামলা সেটাও 2009 সালে হয়েছে। তো ওইটা রায় আগে হয়েছে, এটা রায় হয়েছে 14 সালে। এর মধ্যে 6 জন বিচারক ছিল ওই এই মামলার জন্য, 5 জন ছিল বাংলাদেশের পক্ষে আর 1 জন ছিল ইন্ডিয়ার পক্ষে, যার কারণে এই যে আমরা বেশি পাইছি, ওরা কম পাইছে। এখন আর কোনো বিরোধ নাই। যদি প্রশ্ন এরকম আসে যে বাংলাদেশ এবং মায়ানমার অথবা বাংলাদেশ এবং ইন্ডিয়া, এদের সমুদ্র সীমা নিয়ে কোনো বিরোধ আছে কিনা, তো যেহেতু দুইটা দেশের দুইটা মামলা হয়েছে এবং মামলার নিষ্পত্তি হয়েছে, এবং দুইটা ক্ষেত্রেই সব আমরা উভয় দেশ মেনে নিছি। ইন্ডিয়ার সাথে যে মামলা সেখানে ইন্ডিয়াও মেনে নিছে, আমরাও মেনে নিছি, আবার বার্মার সাথে যে যে মামলা রায় হওয়ার পরে সেটা ওরাও মেনে নিছে, আমরাও মেনে নিছি। এখন আর কোনো বিরোধ নাই, মানে দুইটা দেশের সাথে বিরোধ নিষ্পত্তি হয়ে গেছে সমুদ্র নিয়ে। স্যার মায়ানমারের সাথে যে এটা মানে নিষ্পত্তি হয়েছে নাকি শুনছিলাম চলমান আছে এখনো? এই যে দেখেন এখানে এই যে 2012 সালের 14 মার্চ মেবি রায় হয়েছে, রায়ের তারিখ। এই যে এইটুকু হলো কমন। এই যে এখানে তো লিখেই দিছে বিরোধের অবসান হয়েছে, এই যে লেখা লিখেই দিছে। এটা 2009 সালে, এটা হয়েছে, রায় হয়েছে 12 সালে, ওটা 14 সালে। এইটা দেখেন এই যে ইটলসে হয়েছে, দেখছেন এখানে ও দুই দেশ সম্মত হয়ে গেছে, এবং ওই যে সমুদ্র সংক্রান্ত যে ট্রাইব্যুনাল, ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ দ্য ল অফ দ্য সি, ওখানেই মামলা হয়েছে। এটা এই আদালত হলো জার্মানি, ওইটা পেলাম আমরা নেদারল্যান্ডে, এই আদালত হলো জার্মানিতে। আর আইসি যেটা সম্ভবত ওই যে আমার যেটা মনে পড়তেছে জ্যামাইকাতে। তো এখানে এখানে ওরে আল্লাহ, এ তো 21 জন বিচারক ছিল এখানে, সবাই ছিল, ফুল বেঞ্চ। 21 জন মানে এখানে বিচারক তো টোটাল 21 জন, সবাই ছিল এখানে।
এর মধ্যে 20 জনই ছিল বাংলাদেশের পক্ষে, আর একজন ছিল ইন্ডিয়া তো না, মায়ানমারের পক্ষে। এই হলো আমাদের সমুদ্র আইন সংক্রান্ত ইয়ে বিষয়। মোটামুটি যেগুলো বোঝানোর আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর। আর ওই যে এদের অধিকার কি, কর্তব্য কি, এইগুলা তো মানে প্রয়োজন মনে করিনি যে আপনাদের বোঝাতে হবে, এটা আপনারা নিশ্চয়ই নিজেরাই পারবেন। এখন যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই পিডিএফ গুলো আমাদের দিবেন স্যার। রায় মানতে না চায় তখন স্যার করণীয় কি স্যার?